ইউনূস বিদেশ সফরে গিয়ে সম্ভবত জাপানে গিয়ে তিনি বললেন যে একটি মাত্র দল চায় যে বিএনপি মানে একটি মাত্র দল চায় যে ডিসেম্বর ইলেকশন হোক। আমি অবশ্য উনাকে বেনিফিট অফ ডাউট দিতে চাই, কারণ আমি এটা উনাকে এটা বলতে শুনি নাই। ইংরেজিটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে একটি মাত্র না, উনি একটি দলের কথা বলতে গিয়ে একটা আর্টিকেল ব্যবহার করছেন, একটি মাত্র না, এটা হলো আমার ফিলিং। পরে তো দেখা গেল উনার সাথে যখন রাজনৈতিক দলগুলি বৈঠক করতেছেন তখন আপনি যে 23টির কথা বললেন তারা আসলে ডিসেম্বরের ইলেকশনের কথা বলেছেন, যারা ডিসেম্বর ইলেকশনের কথা বলেনও নাই তারাও একটা যৌক্তিক সময় ইলেকশনের কথা বলছেন এবং একটা রোডম্যাপ চেয়েছেন। যাই হোক, তিনি একটা রোডম্যাপ দিয়েছেন, সেটা এপ্রিলে। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি তার লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সঙ্গে তার একটা বৈঠক হওয়ার কথা আছে। এবং আমার কাছে এইটা একটা অসাধারণ ঘটনা যে বাংলাদেশের একটা সরকার প্রধান গিয়ে একটা দলের প্রধানের সাথে বিদেশের মাটিতে একটা বৈঠক করতেছেন এবং সেই বৈঠকটা টার্নিং পয়েন্ট বলতেছেন বিএনপির মহাসচিব। আপনি কি মনে করেন যে এটা একটা টার্নিং পয়েন্ট হবে? এক দল ডিসেম্বর, এপ্রিল, সেখান থেকে মাঝামাঝি কোন একটা জায়গায় আসবে, বা আপনি কি মনে করেন এই বৈঠকটা কিরকম হচ্ছে? মানে সরকার প্রধান একটা দলের প্রধানের সাথে বৈঠক করতেছেন দেশের বাইরে গিয়ে, আপনার কাছে কেমন লাগছে? মানে বাংলাদেশের রাজনীতিতে আপনি একজন কালের সাক্ষী, আপনি আপনাকে দাসও আমি দেখেছি, আপনাকে ইন্ডিপেন্ডেন্টও দেখেছি, আপনাকে সাংবাদিকতার জগতেও আমি দেখেছি। সেখানে এই প্রশ্নের উত্তর এইভাবে আমি দিতে চাই। উনি লন্ডনে গিয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, অফিসিয়ালের সাথে সাক্ষাৎ হবে, তা আমাদের নেতাও সেখানে আছে। এখন অনুমতিটা তো ওনার পক্ষ থেকে। উনি যদি মনে করেন যে তারেক রহমান একটা বৃহত্তম রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দীর্ঘ 16.5 বছর দেশের বাইরে গণতান্ত্রিক আন্দোলনে তার দলের প্রতি যে সাংগঠনিক শক্তি যোগানদাতা হিসেবে উনি ইতিমধ্যে যে সুপরিচিতি লাভ করেছেন, পরিচিত অবশ্যই আছেন, সে শহীদ জিয়া জ্যেষ্ঠ সন্তান, খালেদা জিয়া জ্যেষ্ঠ সন্তান, সেখানে ওনার সাথে উনি সাক্ষাৎ করতে পারেন। অভিলাষটা তো ওনার থেকে। আমরা তো তারেক রহমানের পক্ষ থেকে, আমার মহাসচিব মহোদয় বলেন, আমাদের দপ্তরে যে নিয়োজিত আছেন মুখপাত্র অ্যাডভোকেট রিজভী আহমদের পক্ষ থেকে তো চিঠি দিয়ে প্রধান উপদেষ্টার কাছে জানাই নেই যে আমরা তারেক রহমান আপনার সাথে সাক্ষাৎ চাই। এবং প্রধান উপদেষ্টার মতো নিজের গুণে নিজেই অভিলাষ প্রকাশ করেছেন যে আমি যদি লন্ডনে যাই তাহলে আমি তারেক সাহেবের সাথে সাক্ষাৎ করতে পারি। মানে এটা কতটুকু এখনো আমি নিশ্চিত না, কিন্তু আপনার অ্যাডও আমি দেখেছি যে আপনিও আমাকে প্রশ্নটা করবেন আগেই মানুষ বলা হচ্ছে যে লন্ডনে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আর সেখানে আছেন বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এটার সৌজন্য সাক্ষাৎ দিতে পারে। তাই আমার প্রশ্ন উল্টো আপনার কাছে, আগে দুইজনের আলোচনাটা হোক, দুইজনে কি কথাবার্তা বলেন, নিশ্চয় প্রেসে আসবে, তখন সময় পেলে দুইবার আবার বসবো ঠিকানার এই স্থানে, তখন উত্তর দিব। ওকে ওকে, ঠিক আছে। মানে অনেকগুলি প্রশ্ন কিন্তু ভবিষ্যতের জন্য জমায়ে থাকলো ফারুক ভাই, কিন্তু আমি একটা দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এইটা একটু জুলাই আন্দোলন, আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সবচেয়ে বড়, আমি দেখি যে সবচেয়ে বড় সুবিধা যে পেয়েছে সেই দলটি হচ্ছে বিএনপি। 15 বছর আন্দোলন, দমন পীড়ন, নানা ধরনের সব জায়গায় গেছে। এখন এই মুহূর্তে আপনারা ক্যাবিনেটে নাই, কিন্তু বাকি সব জায়গায় আছেন, আপনারা মামলা মুক্ত হয়েছেন। যেটা যে সময় পারেননি, সেই ডিবির বিপ্লব বা হারুনের বিরুদ্ধে আপনি মামলাও করেছেন মানিক মিয়া এভিনিউতে নির্যাতিত হওয়ার ঘটনায়। আপনাদের নেতাকর্মীরা হারানো ব্যবসা বাণিজ্যও কিন্তু ফিরে পেয়েছেন। মাঠঘাট বিএনপির উপর দিয়ে কথা বলার এখন কেউ নেই। এত সুবিধা পাওয়ার পরও কেউ কেউ যে আপনাদেরকে বলে যে জুলাইয়ের যে স্পিরিট বা জুলাইয়ের ঘটনাটা যারা ঘটাইলো সেই ছাত্রদের প্রতি আপনারা এক ধরনের আক্রোশ দেখাচ্ছেন, তাদেরকে একটু হতশ্রদ্ধা করছেন, কিছুটা সময় বাদ দিতে চাচ্ছেন, কিছুটা সময় ভাসিয়ে দিতে চাচ্ছেন, কি করে সেটা নাই বললাম। তো এইটা কেন, কি মনে হয় মানে ফারুক ভাই? কেন উত্তর আমি দিব, যেহেতু উপস্থাপক প্রশ্ন করেছেন, উত্তর না দিলে আমারও মনে দুঃখ থেকে যাবে। খালিদ মহিউদ্দিন, আপনাকে তো দেখেছি ইন্ডিপেন্ডেন্টে, যে আপনার সেই সৌভাগ্যবান কথাগুলো আমার মনে পড়ে বারবার। আপনার এই কথার বলা অর্থ, আপনি অত্যন্ত চতুর একজন উপস্থাপক, আপনি অনেক মেরিটোরিয়াস উপস্থাপক, আপনার ব্রেনের মধ্যে অনেক কিছু আছে। এর মধ্যে একটা অন্যতম আজকে প্রশ্ন করেন, যে কারণে প্রথমেই শুরু করেছেন, আমি কেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে অর্ধেক বক্তব্য দিয়ে উঠে গেলাম, সেই প্রসঙ্গটা এখানে আবার ঘুরে ঘুরে চলে আসলো। যে জুলাই অগাস্ট বিপ্লবের যে ছাত্ররা, এটা একদিনে হয় নাই, 16 বছরের সকল আন্দোলন নিয়ে, তাহলে 71-এর কথা কি ভুলে যাব? 52-এর ভাষা আন্দোলন ভুলে যাব? 69-এর গণ আন্দোলন ভুলে যাব? তার প্রত্যেকটা জিনিসের সাথে সম্পর্ক থাকে এই বিপ্লব, জুলাই অগাস্টের বিপ্লবের ছাত্রদের অবদান। কোশ্চিন কালো বিএনপি ভুলে নাই, বরং
স্পিডের মতো আগায় যাওয়ার জন্য 100 মাইল 120 মাইল বেগে এগিয়ে যাওয়ার জন্য যে অনুপ্রেরণা বিএনপি থেকে দেওয়া হয়েছে সেটা আপনি নিজেও দেখেছেন বাইরে থেকে। সেখানে আমি মনে করি জুলাই অগাস্ট বিপ্লবের যে কথাগুলো আসছে হেয় প্রতিপন্ন করে কেউ কোনো কথা আমরা বলি না। আপনি দেখুন এই বাচ্চারা যখন দল করে, বাচ্চা আমি বলবো না, তারা অবশ্যই এখন 18-এর উপরে, তো সে কারণে তারা মন্ত্রণাও দায়িত্ব পালন করেছেন অনেকেই, সে কারণে তারা এখন ইয়াং হলেও তারা কিন্তু আমরা দল করার পরে আমাদের দল থেকে অভিবাদন জানানো হয়েছে আন্তরিকতার সহিত তারা যেন দেশবাসীর কাজ করতে পারে, তরুণ সমাজে এগিয়ে নেবে বাংলাদেশ, এটাই যে তারেক রহমান সমর্থন করেছিল। কিন্তু আমি খালেদ মহিউদ্দিন, আপনি আমার বয়সে আমার তামান্না আমার বড় মেয়ের সমান, একই, তো সেখানে আপনাকে আমি জিজ্ঞেস করব খালিদ মহিউদ্দিন কেমন আছেন, আসসালামু আলাইকুম, আপনি পার্স কাটিয়ে চলে যাবেন, অপমান করবেন, অপদস্থ করবেন, এমন কথা বলবেন যে কথাগুলো আমাদের মনে আকৃষ্ট করে, অন্তরে দুঃখ পায়, সেই কথাগুলোর জন্য যদি আমরা উত্তর দিই এটাতে মনোকষ্ট পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যা বলবে সেটা উত্তর আমরা অবশ্যই দিব। সেই কারণে দিব যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষণা না করে সেদিন ভুট্টো আর এই শেখ মুজিবের আলোচনার পর দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছিল, যখন পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের উপর আক্রমণ চালালো, তখন কে বা কারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছে, সেই কথাগুলা আমরা আলোচনা আনলেই যখন যদি মনে করে ওটা সত্যিকার ঘটনা না, রাজাকার আলবত যেটা ফ্যাসিস্ট সরকার বলে আসতো, কবর সরিয়ে দিব, ব্রিজ ভেঙে দিব, এইসব কথাগুলো আমরা এখন এভাবে বলতে চাই যে ছাত্র জনতার বিপ্লবে যে সরকার, পতিত সরকার, নির্বাচনকে বানচাল করার সরকার, সংবিধানকে লঙ্ঘন করার সরকার, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে ধ্বংস করার সরকার বিদায় নিয়েছে কি জন্য? একটি সুষ্ঠু নির্বাচন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যদি ছাত্র সমাজ যে কোনো দলের সাথে ঐক্যমত পোষণ করে, আমরাও তাদের সাথে ঐক্যমত পোষণ করব। এইটা একটু ট্রিকি, কারণ ছাত্র সমাজ যে আন্দোলনটা করলো যে সরকারটার এগেনস্টে বা যে দলটার এগেনস্টে, আওয়ামী লীগ, সেই দলটার এগেনস্টে তারা বলতেছে তারা রক্তের বিনিময়ে তাদের আসলে কিছু মৃত্যু, যেটা আসলে আপনারাও স্বীকার করেছেন, কিছু মৃত্যু, কিছু আত্মত্যাগের চেয়েও এটা অনেক বড় হয়ে সারা বাংলাদেশের জন্য এটা হয়েছে। 16 বছরের বিএনপির আন্দোলন বা দমন পীড়নের কথা কেউ শেয়ার করে না, কিন্তু তারা গিয়ে কিন্তু আসলে রক্তের মূল্যে তাদের নাম লিখে আসছে সেখানে, সেটা আপনারাও সবার আগে বলছেন, আমি ছাত্রদের কথা বলতেছি। কিন্তু আপনি যেটা বললেন সেটার সাথে আমি দ্বিমত করতেছি না। আপনি খালি আপনার দলের অ্যাকশনটার কথা আমি আপনাদের মনে করে দিতে চাই। আপনার দলের কিন্তু খালি বক্তব্যের জন্য বিএনপির 2জন সিনিয়র নেতাকে দলের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। আপনি জানেন যে এইটা বলা হয়েছে অসংলগ্ন বক্তব্যের দায়, এবং সেই অসংলগ্ন বক্তব্য যে দেওয়া হইতেছে এর কখনো এটা টার্গেট হচ্ছে এনসিপি, কখনো এটা টার্গেট হচ্ছে সরকার। বিএনপির আপনারাই এটা অ্যাকনলেজ করছেন, এটা তো ওদেরকে আর এরকম দোষ কি দেয়া যায়? সরকার কি আমার শত্রু? সরকার তো আমার শত্রু না। ইউনূস কি আমার শত্রু? ইউনূস একজন নন্দিত ব্যক্তি, বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত লাভ করার মতো একটা বিজ্ঞমান ব্যক্তি প্রফেসর ইউনূস। সকল দলের ঐক্যমতের ভিত্তিতে তাকে এই পদে বসানো হয়েছে, উনি জোর করেও আসেন নাই, হাসিনা পতনের পর নিজে হেঁটে আসেন নাই, সকল দলের মিলিত অনুরোধের ভিত্তিতে তাকে বসানো হয়েছে। উনি আমাদের শত্রু না। এনসিপি যে নতুন দল, তারাও আমার শত্রু না, তারা আমাদের সন্তানের মতো দেশে এগিয়ে যাবে এবং দেশে সরকার গঠন করার মতো দল গঠন করবে। কিন্তু একটা বিষয় আমি এখানে আপনার সাথে একমত হতে পারছি না, যে আমাদের শত্রু এই সরকারও না, এনসিপিও না। আমরা শুধু মনে করিয়ে দিতে চাই যে নির্বাচন পদ্ধতিকে 2014 সাল থেকে ধ্বংস করে দিয়ে দেশে বিরাজমান রাজনৈতিক সংকট সৃষ্টি করে সকল ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছিল, সেই নেতৃত্ব এখন নাই। সকলে গ্রহণযোগ্য যে ব্যক্তিটা বসিয়েছেন, 10.5 মাস কিন্তু সময় লাগার কথা না খালিদ মহিউদ্দিন। আপনার মতো একজন বিজ্ঞবান সাংবাদিক যদি বয়সে ছোট হতে পারেন, কিন্তু বুদ্ধি আমার চেয়ে অনেক বেশি। আপনি নিজে বসে বসে একটু চিন্তা করেন না, যদি শাহাবুদ্দিন 3 মাসে একটা নির্বাচন উপহার দিতে পারে, হোয়াই নট ইউনূসের মতো একটা লোক যিনি গ্রহণযোগ্য, যিনি 10.5 মাসের পরও নির্বাচনের ডেট নিয়ে এখনো আমাদের কথা বলতে হয়, ওনাকে কথা বলতে হয়। অভয় দিলে আমি কইতে পারি এর জন্য দায়ী হচ্ছে বিএনপি। আমি উত্তর দেব। না, আপনি বলতে, আমি উত্তর দেব। আমি কেন বলতেছি সেটা বলেন।
দেখেন বিএনপি আমার যদি ভুল না হয়ে থাকে 2022 সালে 31 দফা দিল, মানে আরো 3 বছর আগে, আরো 3 বছর আগে। সেই 31 দফার মধ্যে যা যা কিছু আছে তা কিছু নিয়ে কিন্তু এই সরকার কিছু সংস্কার করতে চাইল। বিএনপি প্রথম থেকেই সেই সংস্কারগুলির বিপক্ষে একটা অবস্থান নিয়ে আসছে, এবং মানে বিএনপি কিন্তু এই সংস্কারটাকে দেরি করাইতে গিয়া বা সংস্কারটা না করতে গিয়েই কিন্তু অনেক কাজকর্ম এটা করা সম্ভব হয় না। আমি আপনাকে ধরে ধরে বলতে পারি যে 1 নম্বরে ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসভা প্রতিষ্ঠা, জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকাল দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বর্তন, রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভা উচ্চ প্রবর্তন, আই ক্যান গো অন এন্ড অন এন্ড অন। এই 31 দফার মধ্যে যা কিছু আছে আমি খুব মনোযোগ দিয়ে পড়ে দেখছি। এর বাইরে কিন্তু আমার শ্রদ্ধ প্রফেসর আলী রিয়াজ খুব রেডিক্যাল কোনো কিছু একটা বলতেছে এরকম কোনো কিছু আমার মনে হয় নাই। কিন্তু বিএনপি সংস্কারের বিপক্ষে একটা অবস্থান নিয়ে ব্যাপারটা সংস্কার না নির্বাচন এরকম একটা জায়গায় নিয়ে গেছে। আমি তো আগে বলেছি এইসব প্রশ্নের সম্মুখীন আমাকে হতেই হবে। কার সামনে? খালিদ মহিউদ্দিন। অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, বিচক্ষণ প্রশ্ন, এটা আমি ঘাবড়াই না। আর বিশেষ করে আপনার সামনে তো ঘাবড়াবার প্রশ্ন না। এই কারণে যে আপনি বলেছেন সংস্কারের বিষয়ে সরকারের সাথে আমাদের যে দ্বিমত সেটা না, প্রশ্ন হলো সময়। 31 দফা 22 এখনো আছে, তাহলে 31 দফার মধ্যে নির্বাচন মুখী যে সংস্কারটা আমার প্রয়োজন, সেই সংস্কারের মধ্যে দিয়ে বাংলাদেশে আন্দোলনরত সকল রাজনৈতিক দলের ঐক্যমত একটাই যে আপনার দেরি না করে সংস্কার, শুধু নির্বাচন বা সাংবিধানিক কিছু সংস্কার করে পুরো 31 দফা তো আমি সরকারে যদি গঠন করতে পারি আমি করব। আপনারা তো সময় লঙ্ঘন করে, সময় নষ্ট না করে এত পুরা নতুন নতুন কমিশন, নতুন নতুন সংস্কার নিয়ে নির্বাচন বিলম্বিত হচ্ছে বলে জনগণ মনে করে বিধায় বিএনপি নির্বাচনের তারিখটা চায়। আপনি ফারুক ভাই, আপনার কাছ থেকে তো আমি অনেক কিছু শিখি। দেখেন আমার ধারণা এই 31 দফা বিএনপি যা করছে, আমি আপনাকে 8 নম্বর দফাটা আমি আপনাকে পড়া শোনাই। দেখেন এই সরকারে কি করার আছে যদি সে এইটা করতে চায়, এবং আমার ধারণা এই সরকার বিএনপির থেকে শিখে এটা করতে চাইছে। এটার হেডিং হচ্ছে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, রাজনৈতিক দলসমূহের মতামত এবং বিশিষ্টজনের অভিমতের ভিত্তিতে স্বাধীন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করিবার লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 সংশোধন করা হইবে। এইটা সংশোধন করতে হবে। ইভিএম নয়, সকল কেন্দ্রে পেপার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করতে হবে। আরপিও অ্যাবসলিউটলি নির্বাচন কমিশন, সংস্কার কমিশন বসে বসে যেগুলি কথা বলছে সেই সবগুলি কথা আপনাদের একটা দফার মধ্যে আসে। এগুলি না করে নির্বাচনটা দেয়া কি ঠিক হবে? বিএনপি তো এটা না চাওয়া উচিত। আচ্ছা, এই তো বললাম বিচক্ষণ ব্যক্তি, বিচক্ষণ প্রশ্ন। উত্তর আমি কতটুকু দিতে পারবো জানি না, আমি তো একজন আপনার সামনে অনভিজ্ঞ। আজ এই যে বিষয়টা আপনি উল্লেখ করে বললেন, প্রত্যেকটা লাইন আমি সমর্থন করলাম, কিন্তু কারো টাকা মাফ করে দেওয়ার জন্য না, কাউকে ক্ষমতা বসিয়ে দেওয়ার জন্য না, কাউকে দিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য না, কাউকে আবার ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য একটা নতুন রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য না। এইসব সংস্কারগুলো যেটা খুবই প্রয়োজন সেগুলা করে নির্বাচিত প্রতিনিধি হাতে ক্ষমতা দেওয়ার পরে আমাদের এইগুলা যদি অন্য দল রাজনৈতিক ক্ষমতা যায় তারা করব, নাহলে আমরা করব। তাহলে বিলম্বিত অর্থ 111। আমি আমার দৃষ্টিতে, আমার মতামতের ভিত্তিতে একজন রাজনৈতিক কর্মী, বিএনপির সমর্থক হিসাবে 5 বারে আমার গুণে আমি কিন্তু এমপি হই নাই। 5 বার আমি ধানের শীষ, শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব, তারেক রহমানের সাংগঠনিক শক্তির উপর নির্ভর করে আমি 5 বার পর একবারও হারি নাই। তাই খালিদ মাহমুদ, আমার প্রশ্ন, এই লম্বা সংস্কার দিতে গিয়ে অনেক সময় প্রয়োজন হয়ে যাবে। দেখবেন যে আমরা ডিসেম্বরে চাইছি, 2026 ডিসেম্বর হলো না। মনে না আপনি যদি প্রথম থেকে সহযোগিতা করতে তাহলে এতদিন এগুলি হয়ে যেত। সহযোগিতা 100 বার করেছি, কোনোদিনও আমরা বলি না আপনাকে অসহযোগিতা করি। কারণ আপনাকে বলি, আপনি তো দেশের বাইরে থাকার পরও প্রতি মুহূর্তে আমার চেয়ে বেশি বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি খবর রাখেন। দেখেন খালিদ মাহমুদ সাহেব যখন প্রফেসর ইউনূসের মতো বৃদ্ধ মানুষ, শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষার মানুষ, যিনি বাংলাদেশকে কিছু দিতে পারবেন, উনি যখন বলেন আপনাদের সকল রাজনৈতিক দলকে একই সাথে দেখলে আমার সাহস বেড়ে যায়, এই সাহস বাড়াবার
সুযোগটা করে দিয়েছে কে? 16 বছর ধরে জেল জুলুম হাঁটু পানি কবরস্থানে ঘুমিয়ে কোর্টের বারান্দায় না খেয়ে হাজিরা দিয়ে যে আন্দোলন সংগ্রামে আমরা ছাত্রকে সমর্থন দিয়েছি, তারা আজকে বিপ্লব সংগঠিত করেছে। এই ব্যক্তিটির কাছে যদি সংস্কারের নামে বিলম্বিত হয়ে জনগণের কাছে হেয় প্রতিপন্ন হন, তাহলে খারাপ শুধু ওনার লাগবে না, আমাদেরও লাগবে। কিন্তু আমরা কি ফারুক ভাই